নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প ত্রয়ী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ত্রয়ী। একটি মহিলার সঙ্গে চোখাচোখি হওয়ার পর কয়েক মুহূর্ত সে যদি অপলক তাকিয়ে থাকে, মুখ ফিরিয়ে না নেয়, তবে তার কি মানে হতে পারে? চেনা, অন্য কোনো চেনা লোকের সঙ্গে মিল পেয়েছে। অনুপম আগে কখনো এই মহিলাকে দেখেছে বলে মনে করতে পারল না। তার নিজের মুখখানাও এমন কিছু দর্শনীয় নয়। ব্যাংক থেকে অনুপম বেরিয়ে দৌড়ে এসে দাঁড়িয়েছিল রাস্তার উল্টো দিকে গ্রেট ইস্টার্ন হোটেলের বারান্দার নিচে। একটু আগেই যে বৃষ্টি শুরু হয়েছে তা সে অফিসে বসে বুঝতে পারেনি। অফিস থেকে একবার বেরুলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। রাস্তা পার হতে গিয়ে সে খানিকটা ভিজেও গেছে। বারান্দার নিচে অনেক মানুষ। মহিলাটি হাঁটছিল একটা লাল রঙের ছাতা নিয়ে। রাস্তায় তখনও জল জমেনি। লাল ছাতাধারী নিয়েও এলো রাস্তা পেরিয়ে। তারপর বাস স্টপের দিকে যেতে যেতে একবার মুখ তুলতেই দেখতে পেল অনুপমকে। থমকে দাঁড়িয়ে পড়ে কি যে দেখল অনুপমের মুখে। মহিলাটির বয়স হবে 40 কি 42। পাতলা গড়ন, গায়ের রং ফর্সা নয়, আবার কালোও বলা যায় না, তবে মুখখানা সুশ্রী। সাধারণত পুরুষেরা সরাসরি তাকায়, মেয়েরা মুখ নিচু করে, কিন্তু এ মহিলার দৃষ্টিতে কোনোই আড়ষ্টতা ছিল না। অনুপম চোখ দিয়ে মেয়েটিকে অনুসরণ করল। সে বাস স্টপের দিকে গেলেও পরপর দুটি ভিড়ের বাস দেখে আবার হাঁটতে লাগলো ময়দানের দিকে। তারপর চলে গেল চোখের আড়ালে। 50 বছর বয়স হয়ে গেলে মানুষ আস্তে আস্তে অনেক কিছু ভুলতে শুরু করে। শীতকালের গাছের মতন অনেক পাতা ঝরে যায়। অনুপম মাত্র 1.5 মাস আগে 50-এ পা দিয়েছে, তবে ভুলে যাওয়া মানেই তো হারিয়ে যাওয়া নয়। অনুপম এই মহিলার মুখখানিও উদ্ধার করার চেষ্টা করল, কিন্তু না, কিছুতেই মনে পড়ে না। যদি আগে পরিচয় হয়েও থাকে, একটি মেয়ে তাকে মনে রেখেছে অথচ অনুপম ভুলে গেছে, এটা অস্বাভাবিক নয়? মনে করতে না পারলে অস্বস্তি কাটে না। অনুপমের অস্বস্তি রয়েই গেল। ব্যাংকে বেশ উঁচু চাকরি করে অনুপম। কিছুদিন আগেও তার নিজের গাড়ি ছিল, এখন বিক্রি করে দিয়েছে। চাকরিটা আর তার ভালো লাগছে না। কিছুদিন ধরেই তার মনে একটা বিচিত্র বাসনা উঁকি মারছে। চাকরি ছেড়ে, কলকাতা শহর ছেড়ে কোনো একটা ছোট্ট পাহাড়ি শহরে একা একা বাকি জীবনটা কাটালে কেমন হয়? অনুপম অবশ্য সাধু সন্ন্যাসী হতে চায় না। আশ্রম টাশ্রমের দিকে তার একেবারেই ঝোঁক নেই। শুধু শহরের জীবনটা তার দিন দিন অসহ্য লাগছে। অনুপম আত্মবিশ্লেষণ করে এর কারণটাও বোঝার চেষ্টা করেছে। শ্রীপর্ণার প্রতি রাগ থেকেই কি তার এমন বিতৃষ্ণা জন্মাচ্ছে? শ্রীপর্ণা তার স্ত্রী ছিল প্রায় 10 বছর। তারপর 6 বছর ধরে সেপারেশন। সম্প্রতি শ্রীপর্ণা ডিভোর্স চেয়েছে। আপত্তি করার কোনো প্রশ্নই নেই। সঙ্গে সঙ্গে অনুপম তার সম্মতি জানিয়ে দিয়েছে উকিলকে। শ্রীপর্ণা আবার বিয়ে করবে, করুক না। অনুপম জানে তাদের বিচ্ছেদের ব্যাপারে তার নিজের দোষও ছিল যথেষ্ট। কিছুদিন বেশি মদ্যপান শুরু করেছিল অনুপম। মাতাল অবস্থায় বাড়ি ফিরে কাচুমাচু হয়ে থাকার বদলে খুবই রুক্ষ ব্যবহার করত শ্রীপর্ণার সঙ্গে। কোন স্ত্রী তা সহ্য করবে মাসের পর মাস? একবার নেশাগ্রস্ত অবস্থায় আছাড় খেয়ে সাংঘাতিকভাবে মাথা ফাটিয়ে ফেলেছিল অনুপম। শ্রীপর্ণা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবার পরেও অনুপম ক্ষমা চায়নি, তাকে ফিরিয়ে আনতেও যায়নি, বরং ভেবেছিল আত্মহত্যার কথা। সে অবস্থাটা এখন কাটিয়ে উঠেছে যদি অনুপম এখন আর অত মদ খায় না, আত্মহত্যার কথাও ভাবে না। কিন্তু শ্রীপর্ণা অন্য একজন পুরুষের সঙ্গে ভাব জমিয়ে তাকে বিয়ে করতে চলেছে। অনুপমের কোনো বান্ধবী নেই। ইচ্ছে করলেই সে একাধিক নারীকে নিয়ে খেলায় মেতে উঠতে পারত।
শ্রীপর্ণার নিজেরই পিস্তুত বোন দীপা ঘন ঘন আসতে শুরু করেছিল তার বাড়িতে। দীপাও ডিভোর্সি, তাকে ভালোও লাগতো অনুপমের, কিন্তু দীপা খেলা চায়নি, সংসার চেয়েছে। একজনকে ডিভোর্স করে তারই বোনকে বিয়ে করার ব্যাপারটা অরুচিকর বোধ হয়েছিল অনুপমের। তার শরীরের চাহিদা ছিল, কিন্তু মন টানেনি। এই মহিলাটি কে? চোখ দুটি টানা টানা, গভীর দৃষ্টিতে কিছু কি বলতে চেয়েছিল? এদেশের পুরুষদের একলা থাকার সুযোগ দেয় না আত্মীয় স্বজনরা। শ্রীপর্ণ চলে যাওয়ার কিছুদিন পরেই অনুপমের দিদি তার দুটি ছেলে মেয়ে নিয়ে এসে উঠেছে অনুপমের ফ্ল্যাটে। প্রায় মায়ের বয়সী দিদি, স্বামীর মৃত্যুর পর জলে পড়েননি যদিও। জামাইবাবুর অবস্থা যথেষ্ট সচ্ছল। নৈহাটি শ্বশুর বাড়িতে দিদির দুটি আলাদা ঘরও ছিল, সুতরাং দিদি আশ্রিতা হয়ে আসেননি, ভাইকে দেখাশুনো করবার জন্যেই এসেছেন। তবে অনুপমের সেটা মোটেই পছন্দ হয়নি, কিন্তু দিদিকে ফিরিয়ে দেবেই বা কি করে? দিদির ধারণা তিনিই অনুপমের মদের নেশা ছাড়িয়েছেন, যদিও সেটা মোটেই ঠিক নয়। এই মহিলাটির সঙ্গে আবার দেখা হয়ে গেল প্রায় একই জায়গায়, বেশ নাটকীয়ভাবে। আজও বৃষ্টি পড়ছে, তবে তেমন জোরে নয়। অনুপম দাঁড়িয়েছিল হোটেলের পোর্টিকোর নিচে। কাল রাত থেকে তার সামান্য জ্বর এসেছে, মিনিবাসের বদলে ট্যাক্সিতেই যাবে বলে ঠিক করেছে। অনেকক্ষণ ধরেই ট্রাফিক জ্যাম, মাঝে মাঝে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে গাড়িগুলো। এ সময় ট্যাক্সি পাওয়ার সম্ভাবনাও কম। হঠাৎই একটা ট্যাক্সির দিকে চোখ পড়তেই সে দেখল এক রমণী অপলক দৃষ্টিতে তারই দিকে চেয়ে আছে। এ তো সেই দিনের সেই নারী। আজ রমণীটি হাতছানি দিয়ে অনুপমকে ডাকল। পুরুষের প্রবৃত্তি এই, কোনো নারীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে সেই অগ্রণী ভূমিকা নেবে। অচেনা কোনো মেয়ের সঙ্গেও কোনো পুরুষ প্রথম কথা বলতে পারে, কিন্তু কোনো নারীর তা মানায় না। কোনো নারী আগ বাড়িয়ে আগ্রহ দেখালে পুরুষের মনে সন্দেহ জাগে। অনুপমেরও মনে হলো, এই মেয়েটা বেশ্যা নাকি? অনুপম মুখটা ফিরিয়ে নিল, কিন্তু আবার একটু পরে তাকিয়ে দেখল তখনও ট্যাক্সিটা এগোতে পারেনি, আর রমণীটি একইভাবে চেয়ে আছে। অনুপম ট্যাক্সির দিকে এগিয়ে গেল। তারপর ট্যাক্সির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে কিছু বলছেন? রমণীটি বলল, হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি ঠিক... আপনি তো অনুপম, যদি আমার ভুল না হয়। অনেকটা রোগা হয়ে গেছেন আগের থেকে। এটা কোনো পথের নারীর সংলাপ নয়। নাম জানল কি করে? সত্যিই অনুপম একসময় বেশ হৃষ্টপুষ্ট ছিল। রমণীটি আবার বলল, আমায় চিনতে পারেননি তো? মুখ দেখেই বুঝেছি। আপনি কোথাও যাবেন? আপনাকে খানিকটা এগিয়ে দিতে পারি। রমণী ট্যাক্সির দরজা খুলে দিয়েছে, আর দ্বিধা না করে উঠে পড়ল অনুপম। তারপরে এই কথা নেই বার্তা নিয়ে রমণীটি হু হু করে কেঁদে ফেলল, দুহাতে মুখ ঢাকল। অনুপমের হতভম্বের মতো অবস্থা। অনেকদিন সে কোনো রমণীকে এত কাছ থেকে কাঁদতে দেখেনি। একটু পরেই রুমাল দিয়ে চোখ মুছে রমণীটি ধরা ধরা গলায় বলল, আমি দুঃখিত, হঠাৎ খুব সেন্টিমেন্টাল হয়ে পড়লাম আপনাকে দেখে। আসলে এর আগেও এখানে একদিন আপনাকে দেখেছি, সেদিনও কথা বলার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু... অনুপম বলল, হ্যাঁ মানে, তাও আপনাকে কিন্তু আমি ঠিক... আমি রুমা, আপনি তো মানুষের বন্ধু। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ ঝলক, স্মৃতির গহন থেকে উঠে এলো সব কিছু। মানুষের বান্ধবী সেই রুমা। অবশ্য অনুপম রুমা নামটা যতবার শুনেছে সেই তুলনায় দেখা হয়েছে খুব কম, তাও তো 8-9 বছর আগেকার কথা। অনুপম বলল, আপনি তো কলকাতায় ছিলেন না বলেই... রুমা বলল, হ্যাঁ, আপনি কি আমার খোঁজ করেছিলেন কখনো? হ্যাঁ, তখন একবার। আপনার এক ভাই আছে না, তপনই বলেছিল। হ্যাঁ,
আমি একটা চাকরি নিয়ে চলে গিয়েছিলাম সিমলা। এই কয়েক মাস আগে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। আপনি কি আপনাদের সেই বাড়িতেই আছেন? সেই বাড়িতেই বলতে? মানে আপনি তো কখনো আমার বাড়িতে আসেননি। হ্যাঁ, যাইনি, কিন্তু জানি। মানুষের কাছে শুনেছি আপনাদের বাড়িতে খুব আড্ডা হতো। যে ঘরে আড্ডা হতো সেই ঘরটা একবার আমার দেখার ইচ্ছে ছিল যদিও। অনুপম বলল, ও হ্যাঁ, তা আসবেন একদিন আমাদের বাড়িতে। হ্যাঁ, যাব। এখন আপনি কোথায় যাচ্ছেন? যদি তেমন কাজ না থাকে আমার সঙ্গে যাবেন? অনুপম বলল, "আহ, কোথায় বলুন তো? তেমন একটা কাজ নেই যদিও। এই তো, আমি যেখানে থাকি, মানে আমার এটা নিজের বাড়ি নয়। আমাদের বাড়ি ছিল চন্দননগরে। আমার মামার একটা ফ্ল্যাট আছে যোধপুর পার্কে। মামা সবাইকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় থাকেন। ফ্ল্যাটটা খালি পড়েছিল বলে আমাকে ব্যবহার করতে দিয়েছেন। কয়েক মিনিট আগেও অনুপম যাকে চিনতে পারেনি সেই নারী যদি নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তবে তাকে নির্লজ্জ উপযাচিকা মনে হতেই পারে। কিন্তু অনুপমের তা মনে হলো না। মানুষের নামের উল্লেখই সব ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। অনুপম বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, চলুন। আমার সেরকম কোনো কাজ নেই এখন। আপনি কি একাই থাকেন? হ্যাঁ, মা বাবা চলে গেলেন। দাদারা তো চন্দননগরেই আছেন। আর আপনি বিয়ে করেননি? আর মানে, আমার কি একবারও বিয়ে হয়েছিল নাকি? না না, মানে তা নয়। না, বিয়েটি আর করা হয়ে উঠল কই। এখন এত বয়স হয়ে গেছে, ওসব কথা আর ভাবিও না। একা একা থাকাটাই অভ্যেস হয়ে গেছে। যোধপুর পার্কে পৌঁছতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সিঁড়ি দিয়ে উঠতে হলো 3 তলায়। সারা বাড়িটাই ফাঁকা মনে হয়। ওপরের সিঁড়ি একেবারে অন্ধকার। চাবি দিয়ে দরজা খুলে রুমা বলল, সকালে একটা কাজের মেয়ে আসে, ঘর পরিষ্কার করে দেয়। তবে নিজের রান্না আমি নিজেই করি। কাজের লোকের রান্না আমার একদম পছন্দ হয় না। আপনি চা খাবেন তো? অনুপম বলল, হ্যাঁ, খাবো। সঙ্গে ডিমের অমলেট করে দিতে পারি? হেমা, না না, তার দরকার নেই, শুধু চা হলেই হবে। কেন? আপনি তো ডিম খুব ভালোবাসেন। অনুপম হাসল। যে রমণীকে সে চিনতে পারেনি, সে তার বাড়ির আড্ডার কথা জানে, তার খাদ্য পছন্দের কথাও জানে। ফ্ল্যাটটা দামি আসবাবপত্রে সাজানো। রুমার মামা বেশ অবস্থাপন্ন বোঝা যায়। বৃষ্টি এখনো বন্ধ হয়নি। বসবার ঘরের একটা জানলা খোলা ছিল। বৃষ্টির ছাট এসে মেঝেতে পাতা কার্পেট ভিজিয়ে দিয়েছে। একটা লম্বা ব্রাশ এনে রুমা সেখানটা পরিষ্কার করতে লাগলো। অনুপম জিজ্ঞেস করল, রুমা, তুমি কি চাকরি করো জানো? তোমাকে তুমিই বললাম কিন্তু। রুমা বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো সেন্ট্রাল গভর্নমেন্টের পে অ্যান্ড অ্যাকাউন্টসে। আর আপনি তো সেই ব্যাংকেই আছেন। হ্যাঁ, সেখানেই আছি। তা চাকরি ছেড়ে যে ব্যবসা করবার কথা ছিল আপনাদের, তার শুরু করলেন না? অনুপম বলল, আমার একার পক্ষে না না, আর ইচ্ছেই করলো না। তোমাকে আমি চিনতে পারিনি, তার কারণ জানো? তোমাকে আমি খুব কমই তো দেখেছি। তাছাড়া মাথার চুল এত ছোট করেছ। যতদূর মনে পড়ে তোমার খুব চুল ছিল, কোমর ছড়ানো। তোমা বলল, হ্যাঁ, এখন তো আর কেউই বড় চুল রাখে না। চুল কেটে ফেলার অনেক সুবিধে। আমি তো ভাবছি আরো ছোট করব, একেবারে পুরুষদের মতন। আপনিও তো তখন গোঁফ রাখতেন। অনুপম বলল, রাখতাম বই কি, আসলে মাথার চুল কমে গিয়ে যখন টাক পড়তে শুরু করলো তখনই গোঁফটা বাদ দিলাম।
টাক মাথায় গোপ রাখলে হাস্যকর দেখাতো না। রুমা বলল, আপনার এমন কিছু টাক পড়েনি। হ্যাঁ, চুলটা পাতলা হয়ে গেছে, কপালটাও চওড়া দেখাচ্ছে, তবুও কিন্তু আপনাকে দেখা মাত্রই আমি চিনেছি। আচ্ছা, শ্রীপর্ণা কেমন আছে? অনুপম চমকে উঠল একটু, তারপর বলল, শ্রীপর্ণার সঙ্গে তোমার আলাপ হয়েছিল কখনো? না, তা হয়নি। আপনি তো কখনো আপনাদের বাড়িতে আমাকে যেতেই বলেননি। এবার একটু লজ্জা পেল অনুপম, বলল, বাহ, তুমি চন্দননগরের মেয়ে, কলকাতায় কমই আসতে। তোমাদের বাড়িও তো খুব কনজারভেটিভ ছিল, সন্ধ্যের আগেই না তোমাকে ফিরে যেতে হতো। তোমাকে আমাদের কফি হাউসের আড্ডাতেই পাওয়া যায়নি, বাড়িতে নিয়ে আসার সময় পেলাম কোথায়? মানুষই তো যখন তখন চলে যেত চন্দননগরে। রুমা বলল, হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, চাটা নিয়ে আসি, মনে হয় হয়ে গেল। অনুপম সাদা দেওয়ালটার দিকে চুপ করে চেয়ে বসে রইল। তার মনটাও যেন ওই দেওয়ালেরই মতো হয়ে গেছে। এক একটা ছবি ফুটে উঠেই আবার মিলিয়ে যাচ্ছে সাদা রঙে। চা নিয়ে এলো রুমা। দুটো কাপ দুরকম, রুমারটা কালো, অনুপমের জন্য কাপটা বেশ বড়, নীল রঙের। রুমা অনুপমের কাপটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওটা কতদিনের পুরনো জানেন? তবুও ভাঙেনি। চন্দননগর থেকে সিমলা নিয়ে গিয়েছে, মাঝখানে কিছুদিন চণ্ডীগড়ে ছিলাম, সেখানেও। তারপর আমার সঙ্গে কলকাতা এসেছে। অনুপম একটা চুমুক দিয়ে কাপটা সাবধানে রাখল টেবিলের ওপর। তার হাত থেকে যেন না ভাঙে, সে বুঝতে পেরেছে। অনুপমের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল মানুষ। দুজন পুরুষের মধ্যে যদি সত্যিকারের বন্ধুত্ব হয়, তাহলে তা নারী পুরুষের সম্পর্কের চেয়েও অনেক সময় গভীর হয়ে যায়। একেবারে বাচ্চা বয়স থেকেই মানুষ আর অনুপম একসঙ্গে বেড়ে উঠেছে। যৌবনেও ওরা একসঙ্গে ঘোরাফেরা করত। প্রতিদিন দুজনের দেখা হতেই হবে। অনুপমের তুলনায় মানুষ ছিল অনেক বেশি উচ্ছল আর প্রাণবন্ত। পড়াশুনোতেও বেশি ভালো ছিল। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে দুজনেই চাকরি নিয়েছিল, কিন্তু মানুষ প্রায়ই বলতো তার রোজ 10টা-5টার গোলামি ভালো লাগে না। ঠিক 5 বছরের মাথায় সে চাকরি ছেড়ে দেবে। প্রথমে ঠিক করেছিল দুজনেই বিদেশে গিয়ে আরও পড়াশুনো করবে। দুজনেই আমেরিকার দুটো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর স্কলারশিপও পেয়ে গিয়েছিল। কিন্তু মানুষের আর যাওয়া হয়নি। তার মা তখন অন্ধ হয়ে আসছে। ছেলেকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারবেন না। মানুষের যে আর কোনো ভাই বোনও নেই। মানুষ যাবে না বলে অনুপমও গেল না। মানুষ অনেক পীড়াপিড়ি করেছিল, কথা বন্ধ করে দেবে বলে শাসিয়েছিল। নিজে অনুপমের জন্য পাসপোর্টের ফর্ম এনে দিয়েছিল, কিন্তু অনুপম তার জেদ ছাড়েনি। তবে বিদেশে যায়নি বলে তার কখনো অনুতাপও হয়নি। তারপর দুজনে মিলে একটা ব্যবসার পরিকল্পনা করেছিল। ছোট ব্যবসা, 1 লক্ষ টাকা মূলধন। মানুষের দমদমের বাড়িটার একতলায় সাজিয়ে নেওয়া হয়েছিল কারখানা ও অফিস ঘর। ইনভার্টার বানানো হবে। তখন কলকাতায় ভয়াবহ লোডশেডিং চলছে। ব্যাটারি ইনভার্টারের প্রচুর চাহিদা। মানুষ বিজ্ঞানের ছাত্র, সে দেখবে প্রোডাকশন, আর অনুপম দেখবে হিসেব ও বিক্রি। দিনের পর দিন, রাতের পর রাত জেগে সেই আলোচনা, সেই স্বপ্ন। মোট 4 জন কর্মচারী লাগবে। মানুষ ঠিক করেছিল তার মধ্যে 2 জনকে নেওয়া হবে দমদমের মুখ ও বধি বিদ্যালয় থেকে। শিখিয়ে দিলে এক জায়গায় বসে বসে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস জোড়ার কাজ ওরাও পারবে। 2 জন প্রতিবন্ধীও পাবে উপার্জনের সুযোগ। ছেলে দুটিকে বাছাও হয়ে গিয়েছিল। তখনও একটা ব্যাপার মানুষ আর অনুপম করে উঠতে পারেনি, সেটা বিয়ে। ইউনিভার্সিটিতে পড়ার সময় শ্রীপর্ণার সঙ্গে অনুপমের পরিচয়। মানুষ রুমাকে আরও আগে থেকে চেনে, কিন্তু রুমা ঠিক করেছিল তার দিদির বিয়ে না হলে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। আর তার দিদিও কিছুতেই ঠিক মানুষটিকে খুঁজে পাচ্ছিল না। এদিকে শ্রীপর্ণার মা খুবই অসুস্থ ছিলেন বলে তিনি ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। অনুপম দ্বিধা করলেও মানুষই জোর করে ওদের রেজিস্ট্রির ব্যবস্থা করে দিয়েছিল।
সেদিন কি দারুণ হইচই করেছিল মানুষ। রুমার দিদি শেষ পর্যন্ত বিয়ে করে ফেলল এক পাঞ্জাবি যুবককে। তারপর আর বাধা রইল না। তবে রুমাদের বাড়ি থেকে শুধু শুকনো রেজিস্ট্রি বিয়েতে আপত্তি ছিল। রীতিমতন ঘটা করে বিয়ে হবে, মন্ত্রতন্ত্র পড়ে শুভ দিন দেখে। নেমন্তন্ন চিঠিও ছাপা হয়ে গেল। তারপরেই সেই অর্থহীন ঘটনাটা ঘটল। শুধু অর্থহীন নয়, কোনো ব্যাখ্যাও নেই এই ঘটনার। একটা দুর্ঘটনা, কিন্তু এরকম দুর্ঘটনার কথা কেউ কখনো শোনেনি। একেই কি তবে নিয়তি বলে? ট্রেনে করে দুই বন্ধু ফিরছিল জামশেদপুর থেকে। জুন মাস, প্রচণ্ড গরম। বর্ষা আসবে আসবে করেও দেরি করছে। কামরাটায় ভিড় ছিল খুব। অনেকেই বসার জায়গা পায়নি। অনুপমার মানুষও দাঁড়িয়েছিল খোলা দরজার কাছে। তখন সবসময়ই ব্যবসার আলোচনা। ব্যাংক থেকে আরও ঋণের ব্যবস্থা করেছে অনুপম। সেজন্য মানুষ তাদের বাড়িটা বন্ধক রাখার জন্যেও মাকে রাজি করিয়ে ফেলেছে। ব্যবসাটা কতখানি সার্থক হবে তার ঠিক নেই, তবে ঝুঁকি তো নিতেই হবে। কথার মাঝখানে মানুষ একবার বলল, দাঁড়া, একবার বাথরুম থেকে আসছি। বাইরের দিকে তাকিয়েছিল। সে ঘুরে দাঁড়ালো। তারপরে কি হলো ঠিক বোঝা গেল না। ভিসিআরে ছবি রিওয়াইন্ড করে দেখার মতন দৃশ্যটাকে পরে অন্তত 100 বার দেখেছে অনুপম। তবুও কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। বাথরুমে যাওয়ার জন্য ঘুরতেই আর মানুষকে দেখা গেল না। পেছন দিক থেকে হাওয়ার ঝাপটা লাগলেও তো এমন হবার কথা নয়। তবু কি করে সে পড়ে গেল বাইরে? প্রত্যেক দিন কত ট্রেনে কত লোক দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কেউ তো পড়ে না। মানুষের মতন একজন শক্ত সামর্থ্য যুবকই বা কেন পড়ে যাবে? সে ভুলো মোনা অসাবধানী ধরনেরও তো নয়। অনুপম কিছু বোঝবার আগেই আরও 2-3 জন লোক চেঁচিয়ে উঠে চেন টেনে দিয়েছে। ট্রেনটা থামলো খানিক দূরে। সেখান থেকে ছুটে আসতে আসতেই অনুপম ভাবছিল, মানুষের বড়জোর হাত পা ভাঙবে, আর কিছু ভয় নেই। সদ্য একটা স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে, তখনও গতি খুব বাড়েনি। আর কিছুই হতে পারে না মানুষের। কাছে এসে দেখল মানুষ চিত হয়ে পড়ে আছে। তার চোখ খোলা, সারা শরীরে কোনো রক্তের চিহ্ন নেই। তখন সন্ধে হয়ে এসেছে, আকাশটা লাল। সেই লাল রঙের আভা লেগেছে মানুষের মুখে, রক্ত নয়। অনুপম স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিল, যা, বিশেষ কিছু হয়নি। অনুপম বসে পড়ে মানুষের মাথাটা কোলে তুলে নিয়েছিল। জিজ্ঞেস করেছিল, কিরে, কোথায় লেগেছে তোর? বেশি লাগেনি তো? মানুষ বলেছিল, অনুপম, এ কি হলো রে? রুমার সঙ্গে আমার আর দেখা হবে না? সেটাই ছিল মানুষের শেষ কথা। একটা জীবনের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি বাবা মায়ের জীবিত অবস্থায় সন্তানের মৃত্যু। মানুষের মা আর বেশি দিন বাঁচেননি। ইনভার্টারের ব্যবসার শুরুই হলো না। মুখ বধির ছেলে দুটির জীবিকার সুযোগও নষ্ট হয়ে গেল। অনুপম তারপর থেকেই প্রচণ্ড মদ্যপান শুরু করেছিল, আর তার ফলে তার বিবাহ বিচ্ছেদ। আর রুমার সঙ্গে দেখা করার সাহস সঞ্চয় করতে পারেনি অনুপম। ওদের চন্দননগরের বাড়িতে একবার গিয়েছিল বটে, রুমাই তখন কারোর সঙ্গে কথা বলছিল না। তারপর অনুপম আর কখনো রুমার খোঁজ করেনি। অনুপমের হাতটা একবার ছুঁয়ে রুমা একটু দূরে গিয়ে বসল। এতক্ষণের মধ্যে সে আর রুমা কিন্তু একবারও মানুষের নাম উচ্চারণ করেনি। কিন্তু মানুষ যেন উপস্থিত রয়েছে সেখানে। রুমার সঙ্গে অনুপমের একমাত্র যোগসূত্রই তো মানুষ। বৃষ্টি থামার লক্ষণ নেই। এখানে কতক্ষণ বসে থাকবে অনুপম? সে উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালো। কাচের শার্সি বন্ধ। বাইরে প্রায় কিছুই দেখা যায় না, শুধু কাচের গায়ে বৃষ্টির ফোঁটা লাগার শব্দ হচ্ছে। অনুপম বলল, আমি এবার যাই রুমা। রুমা বলল, আপনি তো চায়ের সঙ্গে কিছুই খেলেন না, রাত্রিরে খেয়ে যাবেন আমার সঙ্গে? একটু মাংস রান্না করা আছে। অনুপম বলল,
না, আজ থাক, আর একদিন না হয় আসবো। রুমা বলল, আচ্ছা। দরজার কাছে জুতো খুলে রেখেছে অনুপম। সেখানে এসে সে জুতোর ফিতে বাঁধতে লাগলো। রুমা কাছে এসে বলল, আবার একদিন আসবেন কিন্তু। সেদিন অনেকক্ষণ। কথা শেষ করতে পারল না। দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে রুমা হঠাৎ কেঁদে উঠল। এতগুলি বছর পরেও এত কান্না জমে আছে তার। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তার সারা শরীর। এইরকম অবস্থায় একটি নারীকে ফেলে যাওয়া কি যায়? অথচ কি কথা বলবে অনুপম? তারও যে চোখ জ্বালা করে উঠেছে। সে রুমার পিঠে হাত রাখল। সঙ্গে সঙ্গে রুমা ঘুরে দাঁড়িয়ে অনুপমের বুকে চেপে ধরল তার মুখ। অনুপমের জামা ভিজে যাচ্ছে। দুই করতলে বৃষ্টি ভেজা ফুলের মতো রুমার মুখখানি ধরে বলল অনুপম, আর কেঁদো না রুমা, আর না, এবার শান্ত হও। রুমা মুখ তুলে তাকালো তার দিকে। মুখখানা সম্পূর্ণ বদলে গেছে। ঠোঁট দুটিতে কিসের ব্যাকুলতা! এ সময় ওই ওষ্ঠাধর একটি চুম্বন দাবি করে। একমাত্র চুম্বন দিয়েই রমণীটির কান্না থামানো যায়। কিন্তু অনুপম কি সেটা পারে? একথা অনুপমেরও মনে পড়ল, কিন্তু নিজের মুখটা সে নামিয়ে আনতে গিয়েও থমকে গেল। এ কি করছে সে? মানুষের দইটাকে চুমু খাবে অনুপম? এর চেয়ে বেশি বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? রুমাও কি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে? রুমার দু কাঁধ চেপে রুক্ষ স্বরে বলল অনুপম, এ কি করছো রুমা? চোখ মুছে ফেলো, ওখানে গিয়ে বসো তো। রুমাকে সে টানতে টানতে এনে বসিয়ে দিল সোফায়। আর তার অসাবধানে কনুইয়ের পাশের টেবিলে রাখা নীল কাপটা মাটিতে পড়ে ভাঙল ঝনঝন করে। অনুপম মেজাজ শান্ত করে অপ্রস্তুত গলায় বলল, ইস, তোমার এতদিনের কাপটা আমি ভেঙে ফেললাম রুমা। নিজেকে তখন একটু সামলে নিয়েছে রুমাও। আঁচল দিয়ে চোখ মুছে বলল, তাতে কিছু হবে না, একদিন না একদিন তো ভাঙতই। কিন্তু নিজের ওপর আবার হঠাৎ খুব রাগ হয়ে গেছে অনুপমের। এ সময় তার ভাষার মাত্রাজ্ঞান থাকে না। সে বলল, শোনো রুমা, একটা কথা স্পষ্ট করে বলি তোমায়। মানুষ নেই, এটা একটা চরম সত্যি। তাকে আর ফেরানো যাবে না। কিন্তু তার জন্য বছরের পর বছর এরকমভাবে বসে থাকাটাও তো অস্বাস্থ্যকর। অ্যাক্সিডেন্টের ওপর তো মানুষের কোনো হাত নেই। এটা আমাদের মেনে নিতেই হবে। সহজ হও, স্বাভাবিক হও। রুমা আড়ষ্টভাবে বলল, তাই তো হয়েছে। না, তুমি হওনি তা। তোমার আবার বিয়ে করা উচিত ছিল রুমা। আবার বিয়ে? না না, অনেক মেয়েই তো চাকরি করে, একা একা জীবন কাটায়, আমিও পারবো। তারপরেই তড়িঘড়ি দরজা খুলে বেরিয়ে গেল অনুপম। রাস্তায় বেরিয়ে অনেক দিন পর আবার তার মদ্যপানে তীব্র ইচ্ছে জেগে উঠল। এখনো দোকান বন্ধ হয়নি। একটা বোতল কিনে নিয়ে এলো বাড়িতে। দিদির সঙ্গে ভালো করে কথাও বলল না। রাতে কিছু খাবো না বলে দরজা বন্ধ করে দিল নিজের ঘরে। এখন তার রাগে গা জ্বলছে। কিসের জন্য রাগ? নীল রঙের কাপটা নিশ্চয়ই মানুষের ছিল, সেটা সে ভেঙে ফেলেছে। কে যেন হঠাৎ ফিসফিস করে অনুপমের কানে বলল, ভেঙেছিস, বেশ করেছিস। তুই ভাঙলে কি আমি রাগ করতে পারি? মানুষ, হ্যাঁ হ্যাঁ মানুষ। অনুপম আবার হাসল। এখন সে হয়তো মানুষকে দেখতেও পাবে। আগেও মদ খেয়ে খুব নেশা করার পর মানুষের কথা সে শুনতে পেত। তারপর মানুষ এসে তার পাশে দাঁড়াত। অনুপম ভূত প্রেতে বিশ্বাস করে না। আত্মার অবিনশ্বরতায় তার একটু আস্থা নেই। সে জানে মানুষ আর কোথাও নেই। একটা অত্যন্ত বাজে দুর্ঘটনায় সে চিরকালের মতন হারিয়ে গেছে। কিন্তু মানুষ রয়ে গেছে তার মনের মধ্যে। সেই মানুষকে ফিরিয়ে আনে,
তাকে দিয়ে কথা বলায়, মানুষকে অবয়ব পর্যন্ত দেয়। তার মন থেকেই বেরিয়ে এসে মানুষ তাকে বলছে, কেন শুধু শুধু নিজেকে নষ্ট করছিস অনুপম? ব্যবসাটাও শুরু করলি না, সব ঠিকঠাক ছিল, অন্য পার্টনার তুই নিতে পারতিস, কিন্তু তুই সব ছেড়ে ছুড়ে কলকাতা থেকে চলে যেতে চাইছিস। কিন্তু তুই তো সন্ন্যাসী হতে পারবি না, তাহলে অন্য কোনোখানে গিয়ে কি করে শান্তি পাবি? আজ রুমাকে অনুপম কঠোর কথাগুলো যখন বলেছে, তখন মানুষই ভেতর থেকে তাকে বাধা দিচ্ছিল। রুমার চোখে অনুপম আর কিছুই নয়, সে যেন মানুষেরই প্রতিমূর্তি। অনুপমের দিকে তাকিয়ে রুমা কি মানুষকেই দেখছিল না? মদের গ্লাসে চুমুক দিয়ে অনুপমের রাগ বাড়তে লাগলো। শুধু নিজের ওপরেই নয়, রাগ হচ্ছে তার মানুষের ওপরেও। কেন মানুষ অমন বোকার মতো মরতে গেল? কেন সে সব তছনছ করে দিয়ে গেল? বেশি মদ্যপান করলে একসময় ঘুম এসে যায় কিংবা জ্ঞান চলে যায়, কিন্তু আজ আর তা হলো না। অনুপম জেগে রইল সারা রাত। মদ খাওয়া বন্ধ করেও সে কথা বলতে লাগলো মানুষের সঙ্গে। তারপর ধীরে ধীরে একসময় ভোরের আলো ফুটল, আর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সে বেরিয়ে পড়ল। একটা ট্যাক্সি নিয়ে ছুটে এলো যোধপুর পার্কে। কিন্তু কেন এলো তা সে নিজেই জানে না। সে বাড়িটার সদর দরজা বন্ধ। অনুপম দাঁড়িয়ে রইল রাস্তার উল্টো দিকে। খানিক বাদে দুধের বোতল নিয়ে বেরিয়ে এলো একজন কাজের লোক। অনুপম তার পাশ দিয়ে ঢুকে গেল ভেতরে। তিনতলায় এসে দরজায় বেল দেওয়ার পর একটুও অপেক্ষা করতে হলো না, প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিল রুমা। তার পরনে শুধু একটা ঢোলা রাত পোশাক। এর ওপর আর কিছুই চাপা না দিয়ে কখনো কোনো নারী কাজের মেয়েকেও দরজা খোলে না। তাই প্রথমে কিছুই বলতে পারল না অনুপম, শুধু অপলক দৃষ্টিতে চেয়ে দেখল রুমাকে। অনুপমেরও পাজামার ওপর শার্ট পরা। অনুপমও বাইরে বেরোবার মতো পোশাক পরেনি, চুলও আঁচড়ায়নি। তার দু চোখের নিচে কালি, ছাই রঙের মুখ। রুমাই তার হাত ধরে বলল, আরে আপনি আপনি মানে তুমি এসো। খসখসে গলায় অনুপম বলল, হ্যাঁ, আমি কিছুতেই মানুষের জায়গা নিতে পারবো না তোমার কাছে। আমি সেই কথাটাই বলতে এসেছি রুমা। ম্লান অথচ দুঃখী গলায় রুমা বলল, তুমি ছাড়া যে আমার আর কেউই নেই, মানুষও না। শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ত্রয়ী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবে এবং গল্পে থাকবে। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।